আসসালামু আলাইকুম। একাডেমিয়া ফান্ডা প্রেজেন্টস কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি চেঞ্জিং এই ক্লাসটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেন্টর হিসেবে রয়েছি আমি রাকিব হাসান। আমরা আজকে আলোচনা করব আমাদের এই গুরুত্বপূর্ণ আইটেমটির দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে আমরা পার্ট 1 আমরা প্রকাশ করেছি। তো দ্বিতীয় পর্বে আমরা আজকে কি আলোচনা করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। পার্ট 1 বা প্রথম পর্বে আমরা কিন্তু এই লাল চিহ্নিত অংশগুলো ইতিমধ্যে কভার করেছি, যেগুলো আসলে আমরা ইন্ট্রোডাকশন পর্ব হিসেবে রেখেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই দ্বিতীয় অংশটি, মার্কার অংশটি, সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। তো চলুন দেখে আসি যে পার্ট 1 এ আমরা আসলে কি দেখেছিলাম। তো পার্ট 1 এ কিন্তু আমরা দেখেছিলাম যে সেন্টেন্স ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি। কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই কিন্তু একটা সাব পার্ট হইলো আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি চেঞ্জিং। তো এই পার্টটিতে কিন্তু আমরা দেখছিলাম যে কনভার্সন বা ট্রান্সফরমেশন এই জিনিসগুলো কি কি, এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। যারা দেখেননি তারা আমাদের প্রথম পর্বটি আমরা দেখে নিতে পারেন, তাহলে আশা করি যে সবকিছু ক্লিয়ার হবে। দেন আমরা পড়েছিলাম ওভারভিউ অফ ডিগ্রি, ছোট করে আমরা বুঝেছিলাম যে ডিগ্রি জিনিসটা আসলে কি এবং অ্যাডজেক্টিভের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্য জিনিসটা কি, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। দেন ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা রেখেছিলাম ডিগ্রি যে 3 প্রকারের হয়। তো সেই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই 3 প্রকারের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমরা একটা ছোট্ট একটা ওভারভিউ দিয়েছিলাম যে পজিটিভ আসলে জিনিসটা কি, দেন কম্পারেটিভ জিনিসটা কি এবং সুপারলেটিভ জিনিসটা বলতে কি বোঝায় এবং কয়জনের মধ্যে তুলনা করা হয় সেটা কিন্তু আমরা দেখেছিলাম। দেন আমরা বলেছিলাম যেহেতু আমাদের পরীক্ষায় সেন্টেন্সটা ট্রান্সফর্ম করতে দেবে, অর্থাৎ আমাদের হয় পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই ধরনের কাজগুলো আমাদের করতে দেবে পরীক্ষায়। তো সেইগুলো যখন আমরা একটা সেন্টেন্স থেকে অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে যাব, তখন সেইগুলোতে আমাদের সেন্টেন্সটা পরিবর্তন করতে গেলে আমাদের কি কি জানতে হবে। কারণ আমরা জানি ট্রান্সফরমেশনে কিন্তু আমরা পড়েছি যে আমাদের সেন্টেন্সটা পরিবর্তন হবে কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন করতে গেলে আমাদের কি কি জানতে হবে, আমাদের জানতে হবে এই 6টা জিনিস খুব ভালোভাবে। আমাদের এই 6টা জিনিসগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম 2টা পার্ট নিয়ে বা প্রথম 2টা অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হইলো আমরা প্রথমটাকে বলতেছি সাবজেক্ট এবং দ্বিতীয় অংশটাকে বলতেছি আমরা ভার্ব। আমরা আশা করছি পরের পার্টটুকুতে অর্থাৎ পার্ট 3 তে আমরা এই পুরোটুকুকে কভার করতে পারবো এবং পার্ট 4 এ যে আমরা আমাদের রুলস এবং সাথে আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পার্ট 2 অংশটি। তো পার্ট 2 অংশের প্রথমেই আমাদের আছে সাবজেক্ট। তো এখানে আমরা হেডিং লিখতেছি সাবজেক্ট ডেফিনেশন এন্ড এক্সাম্পল। তো আমরা খুব সহজে আজকে সাবজেক্ট জিনিসটা কি সেটা আমরা শিখবো। তো এখানে আমাদের দেখা যাচ্ছে, এখানে বলতেছে যে একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, অর্থাৎ সাপোজ আমাদের একটা বাক্য দেওয়া আছে যে আই এম এ বয়। তো এখানে আমাদের কি বলা হয়েছে, একটি সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়। এখানে বলছে আমি একজন বালক। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন আসে যে কার সম্পর্কে বলা হইলো, কার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, আই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আইকে উদ্দেশ্য করে কোন একটা কিছু বলা হয়েছে বা আমিকে উদ্দেশ্য করে কোন একটা কিছু বলা হয়েছে। সুতরাং যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে আমাদের এই বাক্যটিতে, সেটাই হলো সাবজেক্ট। এখন আসা যাক পরের লাইনটিতে, ডুয়ার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ সাবজেক্ট হলো আমাদের কি, ডুয়ার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো বাক্যে যে কোনো একটি কাজ
কোনো কাজ সম্পূর্ণ করে, সম্পূর্ণ করে। অর্থাৎ একটা বাক্যে যে কাজটা হচ্ছে সেটা যে সম্পূর্ণ করবে সেটাই হলো আমাদের সেই সাবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা যদি একটু বলি যে উই প্লে ফুটবল। আচ্ছা, প্লে কি? খেলা করা, খেলা করা। এখন আমরা কি বলছি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখন কথা হলো, খেলা করা এই কাজটা কে করতেছে? কাজটা সম্পাদন করতেছে কিন্তু আমাদের এই উই। সুতরাং এই উইকে আমাদের বলা হবে সাবজেক্ট। অর্থাৎ আমরা কিন্তু জানি যে একটা সেন্টেন্স দেওয়া আছে আমাদের, এই সেন্টেন্সের আসলে দুইটা পার্ট থাকে, একটা সাবজেক্ট আর একটা কিন্তু প্রেডিকেট। তো সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট হলো যখন আমরা একটা বাক্যে কারো সম্পর্কে কোনো কিছু বলি অথবা বাক্যে যে কোনো একটা কাজ সম্পূর্ণ করে সেটাকে আমরা বলতেছি সাবজেক্ট। আর প্রেডিকেট কোনগুলো? প্রেডিকেট হলো বাকি অংশটুকু হলো আমাদের সেই প্রেডিকেট, অর্থাৎ প্লে, ফুটবল এগুলোকে আমরা বলবো প্রেডিকেট। ঠিক আছে? এখন আমাদের যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বাক্যগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে বুঝবো কোনটা সাবজেক্ট? যেমন এখানে আমরা এক্সাম্পল দিছি, রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা, এই ক্লাসের সবচেয়ে প্রিটিয়েস্ট গার্ল কে? এই ক্লাসের সবচেয়ে প্রিটিয়েস্ট গার্ল হইল রানী। সুতরাং যেহেতু রানীর সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে এই জন্য রানীকে আমরা বলতে পারবো যে এটা হলো আমাদের সাবজেক্ট। দেন আমাদের এখানে কি আছে যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ। সমস্ত বালকদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড কে? তো এখানে কিন্তু অ্যান্সার আসবে কি? এখানে অ্যান্সার আসবে সবচেয়ে ট্যালেন্টেড বয়েজ হইলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু সম্পর্কে। সুতরাং এটাকে আমাদের বলা হবে সাবজেক্ট। পরের বাক্যটা আমাদের কি বলা আছে? শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। যে কোনো বালিকার চেয়ে সে হলো বেশি সুন্দরী। তো এখানে কার সম্পর্কে বলা হইলো? শি সম্পর্কে বলা হইলো যে বিউটিফুলটা কে ক্লাসের ভিতর বা বালিকাদের মধ্যে। তো এখানে শি অ্যান্সারটা আসতেছে, সুতরাং এটাকে বলা হচ্ছে আমাদের সাবজেক্ট। আশা করছি বোঝা গেছে। যদি না বোঝা যায় আমরা পরের স্লাইডে সাবজেক্ট সম্পর্কে আরো একটু ডিটেলস জানবো। আমরা এটা জাস্ট একটু ডেফিনিশনের জন্য জেনে নিলাম যে সাবজেক্ট কি জিনিস, যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে, যাকে আমরা মেনশন করে কোনো কিছু বলতেছি অথবা করতেছি, এটাই হলো আমাদের সাবজেক্ট। অথবা যে কোনো বাক্যে একটা অ্যাকশন বা কাজ সম্পূর্ণ করে থাকে। তো পরের স্লাইডে আমরা একটু দেখি সাবজেক্টটা বোঝার জন্য আমরা একটু ফার্স্ট একটু বলে নেই যে আগে তো দেখলাম যে সেন্টেন্স হচ্ছে দুই ভাগে ভাগ, সাবজেক্ট এবং প্রেডিকেট। এই যে এখানে আমরা একটু কিন্তু লিখলাম যে এখানে সেন্টেন্স হলে দুই ভাগে ভাগ, সাবজেক্ট এবং প্রেডিকেট। কিন্তু এখন আমরা একটু দেখবো সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করব, যে সেন্টেন্সটা আমাদের দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলবো ক্লোজ, একটাকে আমরা বলবো ফ্রেজ। আচ্ছা, এখন ফ্রেজ এবং ক্লোজটা কি জিনিস সেটা আমরা একটু জেনে নিই। তো আমি একটু এদিকে লিখি। ফ্রেজ মানে হইলো শব্দ গুচ্ছ, শব্দ গুচ্ছ, অথবা আমরা বলতে পারি একের বেশি শব্দ অথবা মিলে একটি জিনিসকে, একটি জিনিসকে বোঝায়। তো এটাই হলো আমাদের ফ্রেজ। আর ক্লোজটা কি জিনিস? আচ্ছা, ক্লোজটা আমাদের, ক্লোজটা কি জিনিস? ক্লোজ হইলো বাক্যাংশ অথবা বাক্যের অংশ। ফ্রেজ এবং ক্লোজ কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যেই থাকবে, কিন্তু ফ্রেজ আমরা কোনটাকে বলবো এবং ক্লোজ আমরা কোনটাকে বলবো সেটা আমরা শুধুমাত্র এই অর্থ জেনে আমরা বুঝতে পারবো না যে কোনটা ফ্রেজ এবং কোনটা আমাদের ক্লোজ। তো এটা জানার জন্য আমাদের আর একটু ডিপলি চিন্তা করতে হবে, আর একটু ডিপলি জানতে হবে আমাদের কি জিনিস, যে আমরা ফ্রেজ বলতে আইডেন্টিফাই করবো যে এখানে
যে অংশটুকুকে আমরা ফ্রেজ বলতেছি তার ভিতর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুইটা কিন্তু থাকবে না। আর যখন আমরা ক্লোজ বলতেছি তখন আমরা কি বলতে পারবো যে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। এখন আগের অংশটুকুতে বা আগের স্লাইডের অংশটুকুতে আমরা কিন্তু অলরেডি সাবজেক্ট সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছি, ঠিক আছে? তো আমরা এই দ্বিতীয় বাক্যটা নিয়ে একটু কাজ করি। আমরা এখানে দ্বিতীয় বাক্যটাকে আমরা কি বলছিলাম এক্সাম্পল হিসেবে? আমরা বলছিলাম মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ। আমাদের বাক্যটা কিন্তু এটা ছিল। এখন এই পুরোটুকুকে আমরা যখন একটা ফুল স্টপ পর্যন্ত পাইছি তখন এই পুরোটুকুকে আমরা কিন্তু বলতেছি যে এটা আমাদের একটা সেন্টেন্স, এটা আমাদের একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। এখানে তার ভিতর ফ্রেজ থাকতে পারে এবং তার ভিতর ক্লোজ থাকতে পারে। আচ্ছা, তাহলে ফ্রেজ জিনিসটাকে আমরা কি বলতেছি? ফ্রেজ জিনিসটা বলতেছি আমরা এমন কিছু শব্দগুচ্ছ যার ভিতর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। তো আমরা যদি এই অংশটুকুকে একটু দেখি যে এখানে বলেছে মাই বেস্ট ফ্রেন্ড, কি বলেছে? মাই বেস্ট ফ্রেন্ড। আমরা আগের পর্বটিতে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরো ধারণা পেয়েছিলাম। তো সেই অ্যাডজেক্টিভ আমরা যদি এখন চিন্তা করি যে আমরা বলছিলাম নাউনকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তখন আমাদের যতগুলো অ্যান্সার আসবে তো সবগুলোকে আমাদের বলা হবে যে এইগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ। তো এখন ফ্রেন্ড তো নাউন, এখন আমরা বলছি আমার ফ্রেন্ডটা কেমন, আমার ফ্রেন্ডটা বেস্ট ফ্রেন্ড, সুতরাং এটাকে আমরা বলতেছি যে এইটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আর মাইটাকে আমরা কি বলবো তাহলে? মাইটা আসলে পার্টস অফ প্রেজেন্টেশন অ্যাডজেক্টিভ, অথবা আমরা বলতে পারি যে পসেসিভ কেস, অথবা ডিটারমিনার, আমরা যে কোনো কিছু বলতে পারি, ঠিক আছে? অথবা ডিটারমিনার। এখন দেখো তো এর ভিতর আমরা কি কোনো সাবজেক্ট খুঁজে পাইছি এই তিনটা শব্দের ভিতর যে এখানে কাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে বা কাজ করা হচ্ছে? কোনো কিছু পাইছি না। আমরা কি ফাইনাইট ভার্ব খুঁজে পাইছি? এখানে কোনো কিছু কি ভার্ব আছে? কোনো ভার্ব নাই। কিন্তু এখানে একটা শব্দ আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ এখানে তিনটা ওয়ার্ড মিলে একজনকেই মিন করতেছে, সেটাকে এই নাউনকে মিন করতেছে, ফ্রেন্ডকে মিন করতেছে, মেনশন করতেছে, ঠিক আছে? সুতরাং যেহেতু এই একটা জিনিসকে বোঝাচ্ছে সুতরাং এই অংশটুকুকে বলা হবে আমাদের ফ্রেজ। আবার আমি যদি পুরো সেন্টেন্সটাকে নেই যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ, সমস্ত বালকদের মধ্যে কে সবচেয়ে ট্যালেন্টেড, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তাহলে একে কিন্তু মেনশন করে বলা হচ্ছে, বাক্যে কিন্তু একটা পুরো বাক্যে মাই বেস্ট ফ্রেন্ডকে মেনশন করে বলা হচ্ছে অথবা উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং কাউকে যদি আমরা কোনো উদ্দেশ্য করে একটা বাক্যে ব্যবহার করি তখন তাকে কিন্তু আমরা কি বলি? তাকে আমরা বলি সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব জিনিসটা আমরা একটু পরে যেয়ে বুঝবো, আপাতত আমরা বুঝে নিই যে এখানে ইসটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আর কোনো কিছু আছে কি? নাই। সুতরাং এই জায়গায় আমরা যেহেতু এই পুরো বাক্যটাতে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়েছি, সুতরাং এই পুরো বাক্যটাকে বলা হবে একটা ক্লোজ। একটা সেন্টেন্সে একাধিক ক্লোজও থাকতে পারে, একটা ক্লোজও থাকতে পারে। তো একটা ক্লোজ থাকলে সেটা আমাদের অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়। তো এখানে আমরা সেটাই দেখতেছি যে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, সুতরাং এটাকে আমরা বলতেছি ক্লোজ। আর শুধু মাই বেস্ট ফ্রেন্ড এই তিনটা ওয়ার্ড মিলে যেহেতু একটা জিনিসকে বোঝাচ্ছে, সুতরাং এই জায়গাটুকুকে বলতেছি আমরা ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। আচ্ছা, যদি এখানে ক্লিয়ার অতটা নাও হয় তাহলে আমরা নেক্সট স্লাইডে গেলে আমরা সেটা বুঝতে পারবো। এখন এখন একটু দেখি যে এখানে আমরা বলছি সাবজেক্টের ডেফিনেশনে
বলছি যে ফার্স্ট নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তো আমি একটু বলে নেই যে আমরা এখানে সাবজেক্ট বলতে আমাদের যে ডিগ্রি করতে বলবে, মানে পজিটিভ কমপ্লিট সুপারলেটিভ বাক্যে সাবজেক্ট বলতে আসলে আমরা প্রথম নাউন অথবা নাউন ফ্রেজ অথবা এই প্রোনাউনকে বুঝবো, যে প্রথমে যে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনটা পাবো সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। তো দেখো, আমরা এখানে আরেকটা কথা বলছি যে সাবজেক্ট ইকুয়াল টু নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তার অর্থ কি? আমরা এখানে বলতে পারি যে সাবজেক্ট যে হবে সে অবশ্যই হয় নাউন হবে, না হলে নাউন ফ্রেজ হবে, অথবা প্রোনাউন হবে। ফ্রেজ জিনিসটা তো আমরা একটু আগে দেখলাম যে যার মধ্যে যে একটা একাধিক ওয়ার্ড, একের বেশি শব্দ মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে। এবং এই যে আমরা এখনই দেখলাম যে এখানে মাই বেস্ট ফ্রেন্ড আছে, যে একাধিক ওয়ার্ড, অর্থাৎ এখানে কয়টা আছে, 1 2 3, তিনটা ওয়ার্ড মিলে কি করতেছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। কাকে? এই ফ্রেন্ডকে বোঝাচ্ছে। এবং এখানে এই তিনটা জিনিসের মধ্যে কোনো সাবজেক্টও নাই, কোনো ফাইনাইট ভার্বও নাই। সুতরাং এটাকে আমরা বলতেছি ফ্রেজ। তো তাহলে নাউন ফ্রেজ জিনিসটা কি? দেখো, নাউন ফ্রেজ জিনিসটা বোঝার আগে আমরা একটু নাউনটা বুঝে নিই যে নাউন জিনিসটা কি। নাউন মানে হলো নেমিং ওয়ার্ড, মানে কোন একটা জিনিসের নাম বোঝাবে। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো কাজের নাম, ঠিক আছে? সেটাও কিন্তু আমাদের একটা নাউন। এখন আমরা একটু এখানে শর্ট করে একটু ছোট করে একটু নোট করে নিই যে নাউন চেনার উপায়। এটা আসলে ট্রিক্স বলতে পারি আমরা। ট্রিক্সটা কি? যে নাউন আমরা কাকে বলতেছি? নাউন যা আমরা যা আমরা চোখ দিয়ে দেখি অথবা অথবা দেখতে পাই, সেগুলো হলো নাউন। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, পাঁচটি ইন্দ্রিয় আছে, পাঁচটি ইন্দ্রিয় আছে, পাঁচটি ইন্দ্রিয় কি কি? এই যেমন চোখ, কান, নাক, জিহ্বা ইত্যাদি, এগুলো যে আছে, এগুলোর সাহায্যে অনুভব করা যায়। তো আমরা এত কিছু না দেখলেও বা না বুঝতে পারলেও আমরা জাস্ট এতটুকু বুঝবো যে যা আমরা চোখ দিয়ে দেখতে পারি সেগুলোকে আমরা বলবো নাউন। যেমন দেখো, এই কার, কার শব্দটা কি আমরা দেখতে পারি? একটা কার কি আমরা চোখ দিয়ে দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারি। সুতরাং এটাকে আমরা বলতেছি নাউন। আর নাউন ফ্রেজ জিনিসটা তাহলে কি? আচ্ছা, আমি একটু মিশে দিলাম। আচ্ছা, নাউন ফ্রেজ জিনিসটা তাহলে কি? নাউন ফ্রেজ আমরা কাকে বলবো? নাউন ফ্রেজ আমরা বলবো তাহলে যদি একটা ফ্রেজ, যখন একটা ফ্রেজ কোনো নাউনকে নির্দেশ করবে অথবা নাউনের পজিশনে বসবে। আচ্ছা, নাউনের পজিশন কি জিনিস সেটা আমাদের এখন জানার কোনো দরকার নাই। আমরা জাস্ট আমাদের ডিগ্রি চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে যখন একটা ফ্রেজ সেটা যদি একটা নাউনকে নির্দেশ করে, তখন আমরা এটাকে বলবো একটা নাউন ফ্রেজ। যেমন দেখো, এ নিউ কার, তাহলে কার একটা কিন্তু নাউন, এটা আমরা নাউন পাইছি। আচ্ছা, এ নিউ কার, একটি নতুন কার গাড়ি। তো এখন কথা হলো, এইটা পুরোটা আসলে কাকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে? এই কারকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে। সুতরাং এই তিনটা ওয়ার্ডকে আমরা বলতে পারবো একত্রে একটা নাউন ফ্রেজ। উদাহরণ হিসেবে আমরা আরো বলতে পারি, সাপোজ ধরো এ একটা বল। আচ্ছা, এখন এটা তো নাউন, এটা আমরা এখন বলতে পারি যে এখানে কয়টা বল, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা? তাহলে আমরা বললাম যে এ বল। এখন কিন্তু আমরা আরো কিছু বলতে পারি, এখানে দেখো আরো একটা ওয়ার্ড যুক্ত হলো। সুতরাং এই দুটাকে আমরা বলতে পারবো নাউন ফ্রেজ, কারণ একটা বলকেই বোঝাচ্ছে, বলকেই উদ্দেশ্য করতেছে।
সুতরাং এটাকে আমরা কি বলতে পারবো, একটা নাউন ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ, অথবা আমরা বলতে পারি আর্টিকেল। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাই, যে এ রেড বল, একটা লাল বল, তাহলে দেখো এটা কি আরো গুণাগুণ প্রকাশ করলো না? করলো, কিন্তু কার করলো? ওই বলটাকে বোঝাচ্ছে, ওই বলটাকে উদ্দেশ্য করতেছে। সুতরাং এই পুরোটুকুকে মিলে এটাকে কিন্তু বলা হবে একটা নাউন ফ্রেজ। আশা করি বোঝা গেছে। তো আমরা একটু আমাদের যে বাক্যগুলো থাকবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে, তো সেই বাক্যগুলোতে আসলে আমাদের কিভাবে থাকবে, বা আমাদের কিভাবে আমরা বুঝে নেব যে আমরা যে একটু আগে বললাম যে আমাদের সাবজেক্টটা হবে ফার্স্ট নাউন, অথবা নাউন ফ্রেজ, অথবা প্রোনাউন। তো এই জিনিসটা আমরা একটু বুঝে নেব, ফার্স্ট নাউন অথবা নাউন ফ্রেজ কোনটা, অথবা প্রোনাউন কোনটা। আচ্ছা, এটা জানার আগে আমরা একটু আরেকটু জিনিস জেনে নিই যে প্রোনাউন বলতে কি বুঝছি। তাহলে নাউনের পরিবর্তে, বা নাউনের পরিবর্তে আমরা, অথবা নামের পরিবর্তে আমরা যাকে বসাতে পারবো সেটাকে আমরা বলতেছি প্রোনাউন। যেমন রাকিব একজন ব্যক্তির নাম। তো এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, তাকে কি দ্বারা বোঝাতে পারবো? আমরা অবশ্যই হি দ্বারা বোঝাতে পারবো, যেহেতু সে ছেলে। তাহলে আমরা রাকিবের পরিবর্তে যে হিটা ব্যবহার করতে পারলাম, এই হিটাকে বলা হচ্ছে আমাদের প্রোনাউন। এখন আসি আমাদের আমাদের যে বিভিন্ন ডিগ্রি থাকবে, এটাতে আমরা কিভাবে বলবো। এখানে বলছে রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে? রানীকে। আচ্ছা, রানী কি একটা নাউন? কারো নাম? অবশ্যই নাম। সুতরাং এটাকে আমরা বলতেছি নাউন। আর আমরা তো জানি যে একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটা কি হয়? সেটা হয় হলো সাবজেক্ট। আর সাবজেক্ট অবশ্যই কি হয়? হয় নাউন হয়, না হলে নাউন ফ্রেজ হয়, না হলে প্রোনাউন হয়। তো এখানে কিন্তু রানী যে সাবজেক্টটা আছে এটা কিন্তু আমাদের আসলে একটা নাউন বা নাম। পরবর্তীতে আসি আমরা, পরবর্তীতে বাক্যটা ২ নম্বর বাক্যটা যদি আমরা দেখি, এখানে বলছে মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ। সমস্ত বালকদের মধ্যে কে সবচেয়ে ট্যালেন্টেড? আমার বন্ধু, আমার সবচেয়ে ভালো বন্ধুটি। তো এখন মাই বেস্ট ফ্রেন্ড এই পুরোটা মিলে কি ১, ২, ৩, এই ৩টা ওয়ার্ড মিলে কিন্তু একজনকে বোঝাচ্ছে, আমার বন্ধুকে বোঝাচ্ছে। সুতরাং এটা কিন্তু যেহেতু একাধিক ওয়ার্ডের কম্বিনেশন, সুতরাং এটাকে বলতেছি আমরা নাউন ফ্রেজ। তাহলে বেস্ট ফ্রেন্ডকে, যেহেতু বেস্ট ফ্রেন্ডকে উদ্দেশ্য করে এই বাক্যটাকে বলা হয়েছে, সুতরাং এটা অবশ্যই সাবজেক্ট। আর সাবজেক্ট অবশ্যই কি হচ্ছে? নাউন ফ্রেজ, অথবা নাউন, অথবা প্রোনাউন। তো তারই প্রোনাউনেরই একটা এক্সাম্পল হলো এখানে আমরা দিচ্ছি শি ইজ মোর বিউটিফুল। তুমি রানীর কথা চিন্তা করো, রানী একটা মেয়ে, এবং তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? শি। তো আমরা এখানে লিখছি শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল। অন্যান্য যত বালিকা আছে তাদের মধ্যে সে হয় সবচেয়ে সুন্দর, সুন্দরী। তো এখানে শিটা কাকে বুঝাইছে? শিটাকে বুঝাইছে গার্লকে, বা ধরো এখানে রানীকে বুঝাইছে। তাহলে নামের পরিবর্তে যেহেতু এখানে ব্যবহার করতে পারছি, সুতরাং এটাকে আমরা বলতেছি প্রোনাউন, আর এটাকে আমরা বলতেছি সাবজেক্ট। এই দুটো আমরা বলি যে একটা বাক্যে যে সাবজেক্ট হবে সে অবশ্যই হয় নাউন হবে, না হলে নাউন ফ্রেজ হবে, না হলে কি হবে? আমাদের প্রোনাউন হবে। এই ৩টা জিনিসের মধ্যে একটা হবে। তা আসলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা আমরা পড়বো হলো ভার্ব নিয়ে। আশা করি যে তোমাদের সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। বা বাক্যে আমরা যখন এখানে একটা বাক্য করব, তখন আমরা কোথায় আমাদের সাবজেক্ট পাবো, বা আমাদের কোন বাক্যের সাবজেক্ট কোথায়, এটা তখন আমরা করব। আশা করি যে আমরা চিনবো এবং আইডেন্টিফাই করতে পারবো সাথে সাথে। তো এখন আমরা আসি আমাদের পরের স্লাইড টুকুতে, সেটা হলো আমাদের ভার্ব। আচ্ছা, ভার্বের ডেফিনেশন এবং টাইপ পড়ার আগে আমরা একটু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ভার্বগুলো একটু জেনে নিই। যে আমাদের ফার্স্টে দেওয়া আছে বি ভার্ব। বি ভার্বগুলো আমরা কি কি বলি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এগুলোকে আমরা বলি। তো এখানে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, তারপরে কোনটা আমাদের হইলো পাস্ট পারফেক্ট ভার্বের সাথে আইএনজি, কোনটা বেস ফর্ম, এগুলো আমাদের এখন জানার দরকার নাই। আমরা একটু বরঞ্চ শুধু ওভারভিউটা দিয়ে নেই, একটু দেখে নিই যে হ্যাভ ভার্ব আমরা কোনগুলোকে বলতেছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব আমরা কোনগুলোকে বলতেছি? ডু অথবা ডাজ। এগুলো তো ব্যবহার হয় প্রেজেন্ট ফর্মে। দেন ডিড, ডান। আর মডেল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে আমরা বলতেছি মডেল ভার্ব। এছাড়া বি গোয়িং টু আছে, বি গোয়িং টু, এটা একটা মডেল ভার্ব। এছাড়া বি ভার্ব প্লাস টু, এগুলো মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো একটু দেখে নিতে পারো বা মনে রাখতে পারো, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে
পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার ভিতর বেশিরভাগই দেখা যায় যে এই ভার্বগুলো কিন্তু আমাদের দিয়ে রাখছে, সুতরাং ভার্ব আইডেন্টিফাই করা তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো ভার্ব। এই যে ভার্বগুলো আছে এগুলো আইডেন্টিফাই করা আমাদের জন্য সহজ, বা এগুলো আমরা একটু মুখস্থ রাখলেই পারবো। কিন্তু আমাদের ভার্ব আরো দুই প্রকার আছে যেগুলো আমাদের লাগবে। আমরা কিন্তু বলছি আগে যে আমরা যখন ফ্রেজটা পড়ছিলাম, যখন আমরা এই যে ফ্রেজটা পড়লাম তখন কিন্তু আমরা আসলে ফাইনাইট ভার্ব সম্পর্কে অতটুকু জানিনি। আমরা জাস্ট খালি বলছি যে তুমি ধরে নাও যে ইজ এখানে ফাইনাইট ভার্ব, আমরা এতটুকুই বলছি। কিন্তু ফাইনাইট ভার্ব কিভাবে আইডেন্টিফাই করব অথবা ফাইনাইট ভার্ব চিনবো কিভাবে একটা বাক্যের ভিতর, সেগুলো কিন্তু আমরা আলোচনা করিনি। আমরা এখন আলোচনা করব সেই ফাইনাইট ভার্বগুলো, দেন আমরা একটু ব্যাক করব। তো ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো? ছোট্ট করে এখানে আমরা মুখস্থ করে নেবো যে সকল। ফাইনাইট ভার্ব হল কি? যে সকল V1 অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্মগুলো আছে সেগুলো, আমি এখানে প্রেজেন্ট ফর্ম লিখলাম। দেন সকল ভার্বের সকল প্রেজেন্ট ফর্ম, দেন ভার্বের সকল পাস্ট ফর্ম, দেন আমরা বলতে পারবো হেল্পিং ভার্ব একটা থাকবে, তার সাথে সেই হেল্পিং ভার্বের সাথে আবার ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের V3 ফর্ম অথবা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V1 ফর্ম থাকতে পারে। তাহলে সামনে কিন্তু অবশ্যই কি থাকলে একটা হেল্পিং ভার্ব থাকতে হবে, এবং তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, ভার্বের V3 ফর্ম থাকতে পারে অথবা V1 ফর্ম থাকতে পারে, যেটাই থাক এই পুরো অংশটুকুকে আমরা বলতে পারবো আমাদের একটা ফাইনাইট ভার্ব। এই পুরো অংশটুকুকে অর্থাৎ হেল্পিং ভার্ব সহ আমাদের যদি ভার্বের সাথে আইএনজি অথবা V3 অথবা V1 ভার্ব থাকে তখন এটাকে আমরা বলতে পারবো আমাদের ফাইনাইট ভার্ব। ছোট্ট করে পজ করে নিয়ে একটু মুখস্থ করে নেবার সাথে সাথে এখন আসি নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি। নন ফাইনাইট ভার্ব জিনিসটা আসলে কি জিনিস? নন ফাইনাইট ভার্ব আমরা বলতেছি 2 প্লাস V1, মানে একটা 2 তারপরে যদি আমাদের V1 একটা ভার্ব থাকে তখন এটাকে আমরা বলতেছি, এই পুরো অংশটুকুকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। অবশ্যই কিন্তু এখানে মনে রাখতে হবে শুধু V1 দেখলে হবে না, অবশ্যই যদি সামনে 2 থাকে তো আমাদের 2 সহকারে কিন্তু আমাদের ওই ভার্বটা নিতে হবে, এবং ওই পুরো অংশটুকুকে বলতে হবে যে এটা আমাদের হলো নন ফাইনাইট ভার্ব। দেন আমরা বলতেছি হেল্পিং ভার্ব ছাড়া, মানে হেল্পিং ভার্ব নাই শুধু ভার্বের সাথে কি, হেল্পিং ভার্ব ছাড়া শুধু ভার্বের সাথে আইএনজি যোগ আছে অথবা V3 ফর্ম আছে ভার্বের, হয় আইএনজি যোগ আছে না হলে ভার্বের V3 ফর্ম আছে, এগুলোকে আমরা বলতেছি কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা ফাইনাইট মানে কি? সমাপিকা, মানে যে বাক্যটা সমাপ্ত করতে পারে, সমাপিকা। আমরা এই ডেফিনেশনের দিকে যাব না বা এরকম করে বাংলা অর্থ দেখে আসলে বুঝতে পারবো না। আর নন ফাইনাইট ভার্ব মানে জানার জন্য জাস্ট একটু বলতেছি যে নন ফাইনাইট ভার্ব হলো কি অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া বা ভার্ব, অসমাপিকা ভার্ব মানে বাক্যকে যে সমাপ্ত করতে পারে না। তো এখন দেখো আমাদের এতটুকু জানার দরকার না, আমাদের এই ট্রিক্সটুকু মনে রাখলে হবে যে ফাইনাইট ভার্ব ওই যে তিনটা, সকল প্রেজেন্ট, সকল পাস্ট, হেল্পিং ভার্ব সাথে ভার্বের সাথে আইএনজি অথবা V1 অথবা V3। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? 2 প্লাস V1, হেল্পিং ভার্ব ছাড়া শুধু VING মানে ভার্বের সাথে আইএনজি অথবা V3 ভার্ব থাকে। তো দেখো এখানে প্রথম এক্সাম্পল গুলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। উই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। তাহলে একটা ভালো চাকরি পেতে আমাদের কি করা দরকার? আমাদের ইংলিশটা শেখা দরকার। তাহলে এখন দেখো উই লার্ন, অর্থাৎ লার্ন এখানে কি V1, তাহলে যদি V1 হয় আমরা জানি সকল V1 কার ভিতর? ফাইনাইট ভার্বের ভিতর, সুতরাং এটাকে আমরা বলতে পারবো ফাইনাইট ভার্ব। এখন আছে টু গেট, আচ্ছা গেটটা আমাদের V1, কিন্তু সমস্যা হলো আমাদের সামনে আছে 2, তাহলে 2 প্লাস V1 যদি থাকে পুরো অংশটুকুকে আমরা বলতে পারবো হলো নন ফাইনাইট ভার্ব। সুতরাং এই টু গেট এই পুরোটুকু অংশকে আমরা বলতেছি নন ফাইনাইট ভার্ব। দেন আমরা আসি হ্যাভিং গন দেয়ার। আচ্ছা দেখো তো এখানে হ্যাভিং যে আছে এখানে তার সামনে কি কোনো হেল্পিং ভার্ব আছে? কোনো সাহায্যকারী ভার্ব আছে যে ইজ হ্যাভিং, ওয়াজ হ্যাভিং, এরকম কোনো হেল্পিং ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে? না, শুধু ভার্বের সাথে আইএনজি, তার সামনে কোনো কিছু নাই। সুতরাং এটাকে আমরা বলবো নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। আর স, স কি V2, ভার্বের সি থেকে আসছে স, সি থেকে আসছে স, তো এটা V1 এটা V2, তো এই V2 যেহেতু আছে সুতরাং এটাকে আমরা কি বলতে পারবো? সকল V2 হলো ফাইনাইট ভার্ব, সুতরাং এটাকে আমরা বলতেছি ফাইনাইট ভার্ব। তারপরে আমরা আসতেছি আই রিসিভড ইওর সেন্ট লেটার, তাহলে রিসিভ শব্দটা রিসিভ থেকে আসছে, তাহলে V2, তাহলে সকল V2 কি এখানে ফাইনাইট ভার্ব, সুতরাং এখানে রিসিভড হলো ফাইনাইট ভার্ব। আর ইওর সেন্ট লেটার, এই সেন্টটা আসলে V3 ফর্ম, সেন্টের সেন্ট, 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 অর্থাৎ সেন্ট
সেন্ট, সেন্ট। আচ্ছা, এখানে আমাদের কি আছে? V1, V2, এটা V3। তো এখানে কিন্তু V2 অলরেডি আমরা দিচ্ছি, সুতরাং এটা আসলে V3 হিসেবে ব্যবহার হয়েছে। সুতরাং এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি এটা হলো নন ফাইনাইট ভার্ব। কারণ শুধু V3, তার সামনে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাহায্যকারী কোনো ভার্ব নাই, শুধু শুধু V3 আছে। সুতরাং এটাকে আমরা বলতেছি নন ফাইনাইট ভার্ব। এখন আসি আমাদের আগের একটু স্লাইডে একটু ফিরে যাই, যে আমরা এখানে যে বললাম যে সাবজেক্ট আর ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে দেখো তো, মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, এর ভিতর কি আছে কোনো মাই বেস্ট ফ্রেন্ড, এর ভিতর কি আছে কোনো সাবজেক্ট? কোনো সাবজেক্ট নাই। এটা কি একটা বাক্য যে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবি? না, এটা তো বাক্যই না, জাস্ট সব বাক্যের একটা অংশ। এটা বেস্ট, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? সকল V1, V2, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা V3 অথবা V1 কোনো আছে? কোনো কিছু নাই। সুতরাং এই অংশটুকুকে আমরা বলতেছি ফ্রেজ। আশা করি এই মুহূর্তে ফ্রেজ জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে, ক্লোজ জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা একটু ভার্বের ডেফিনেশনের এদিকে যাই, যে ভার্বের ডেফিনেশনে আমাদের কি কি দরকার লাগবে আমাদের ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র সেই বিষয়গুলো আলোচনা করতেছি যেগুলো আমাদের ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই জিনিসগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লাগবে। আমরা কিন্তু জাস্ট ততটুকু জিনিসগুলো এখানে আমাদের আলোচনার বিষয় আমরা হিসেবে তুলে ধরছি। তো ভার্ব মানে কি? ভার্ব মানে অ্যাকশন, অর্থাৎ ভার্ব অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে? কোনো কাজ করা, সরি, কোনো কাজ করা বোঝায়। ভার্ব কি? যার দ্বারা কোনো কাজ করা বোঝাবে, এটাই হলো আমাদের ভার্ব। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হলো ভার্ব কখন সিঙ্গুলার, ভার্ব কখন প্লুরাল। আচ্ছা, তার আগে আমরা বলি, হয়তোবা আগেও বলছি যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা জিনিসেরই কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এই দুটো ফর্ম কিন্তু আমাদের হয়। তো নাউনের সিঙ্গুলার প্লুরাল আমরা কখন বলতেছি? যে নাউন প্লাস এস অথবা ইএস আছে, এস অথবা ইএস আছে, তখন এটাকে আমরা বলতেছি প্লুরাল। প্লুরাল কি? নাউন। আর নাউন এর সাথে এস অথবা ইএস নাই, তখন এটাকে আমরা বলতেছি সিঙ্গুলার নাউন। তখন এটাকে আমরা বলতেছি সিঙ্গুলার নাউন। আচ্ছা, এখন 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 দেখো, ভার্বের ক্ষেত্রে কি? ভার্বের ক্ষেত্রে নাউনের পুরো উল্টা, মানে ভার্বের ক্ষেত্রে হলো নাউনের পুরো উল্টা। কিভাবে? যে নাউনের ক্ষেত্রে এস অথবা ইএস নাই, তাহলে হয় সিঙ্গুলার। আর আমরা বলছি ভার্বের ক্ষেত্রে এস অথবা ইএস নাই, তখন হচ্ছে ভার্বটা হচ্ছে প্লুরাল। তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস না থাকলে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, আর ভার্বের সাথে এস অথবা ইএস আছে তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এটা অনেক সময় আমাদের মাথায় হয়তোবা ওইভাবে ক্যাচ করে না, যে উলটপালট হয়ে যায়, যে নাউনের সাথে এস অথবা ইএস আছে, তা মানে ভার্বের সাথে হয়তো ইএস থাকলে, এস অথবা ইএস থাকলে সেটাই হয়তো বা আমাদের প্লুরাল ভার্ব হয়ে যাবে, তা না। তো আমরা এখানে সংক্ষেপে বা শর্টকাটে আমরা একটু মনে রাখবো যে হি এর সাথে যে ভার্বগুলো আমাদের হতে পারে, হি এর সাথে আমাদের কি কি ভার্ব হতে পারে। যেমন দেখো, হি এর পরে আমরা কি বসাতে পারি? ইজ নাকি আর? তাহলে হি এর সাথে কিন্তু আমরা ইজ বসাই। হ্যাজ নাকি হ্যাভ? আমরা হ্যাজ বসাই। ওয়াজ নাকি ওয়ার? তাহলে আমরা ওয়াজ বসাই। গো নাকি গোজ? তাহলে আমরা কি বসাই? গোজ বসাই। সুতরাং এই যে হি এর সাথে যে ভার্বগুলো আমাদের হবে, হি এর সাথে আমাদের যে ভার্বগুলো হবে, এগুলোকে আমরা বলতেছি আমাদের সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব তাহলে কোনগুলো? দে এর সাথে, দে এর সাথে যে ভার্বগুলো আমাদের হতে পারবে সেগুলোকে বলতেছি আমরা আমাদের প্লুরাল ভার্ব। মানে দে হ্যাভ নাকি হ্যাজ? তাহলে দে অবশ্যই হ্যাভ। ওয়াজ নাকি ওয়ার? অবশ্যই ওয়ার। তাহলে দেখো, যে ভার্বগুলোর সাথে এস অথবা ইএস নাই, সেগুলোই কিন্তু আমাদের আসলে দে এর সাথে হয়, দে এর সাথে হয়। সুতরাং আমরা বলতেছি দে এর সাথে যে ভার্বগুলো হতে পারে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব, হি এর সাথে যে ভার্বগুলো হতে পারে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব।
আশা করি এতটুকু বোঝা গেছে। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের লাগবেই, এটা মনে রাখতে হবে যে ভার্ব কখন আমরা সিঙ্গুলার করব, ভার্ব কখন আমরা প্লুরাল করব। আচ্ছা, যেমন দেখো মাই বেস্ট ফ্রেন্ড ইজ, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড কি, মাই বেস্ট ফ্রেন্ডের পরিবর্তে আমরা প্রোনাউন বসাতে পারি হি, তাহলে হি এর সাথে কি বসাই, ইজ বসে না আর বসাই, আমরা ইজ নাকি আর লিখবো এখানে, আমরা অবশ্যই হি এর সাথে ইজ বসাই, সুতরাং এখানে ইজ, তারপরে দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ। এখন দেখো ভার্বের ডেফিনেশন এবং টাইপস এর মধ্যে আমরা এই জিনিসটা একটু জানতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট, আমাদের যে সিঙ্গুলার সাবজেক্ট আছে তার সাথে হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট কি, সিঙ্গুলার মানে এক, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট কি, সিঙ্গুলার নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, তাহলে হি, ধরো সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হি, কারণ আমরা সাবজেক্ট হিসেবে কি জানি যে সাবজেক্ট, সাবজেক্ট হবে কি কি, সাবজেক্ট হবে হলো নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তো হি কি একটা প্রোনাউন, তাহলে একটা সিঙ্গুলার সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে, তাহলে হি এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে কি হবে, ইজ হবে, অথবা নাকি আর হবে, অবশ্যই ইজ হবে, এর যুক্ত ভার্ব হবে। আর প্লুরাল সাবজেক্টের সাথে কি হয়, প্লুরাল ভার্ব হয়। আচ্ছা প্লুরাল সাবজেক্ট কে, প্লুরাল সাবজেক্ট ধরো দে, তাহলে দে এর সাথে কি হবে, প্লুরাল ভার্ব কি আর। তো এখন আমাদের কিন্তু জানতে হবে একটা জিনিস, এটা মনে রাখতে হবে যে সিঙ্গুলার এবং প্লুরাল এটা কিন্তু হয় শুধুমাত্র, এটা হয় শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন এর ক্ষেত্রে। থার্ড পার্সন কি, আচ্ছা আমি এখানে লিখে দিই, আমি, তুমি বাদে সব থার্ড পার্সন, অর্থাৎ আই ইউ ব্যতীত সবকিছু, যেমন হি, সি, দে, এগুলো সবকিছু থার্ড পার্সন। আশা করি ক্লিয়ার হয়েছে। তো ভার্ব যেহেতু আমরা পড়তেছি, তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের পড়তে হবে, ডিগ্রির ক্ষেত্রে এই সব মুখস্থ রাখতেই হবে, যেভাবে হোক মুখস্থ রাখতেই হবে আমাদের। এবং এটা কিন্তু মুখস্থ করা খুব কঠিন না, আমরা এখানে সাজাইছি, এখানে ওয়ার্ড বলছি, এখানে নাউন বলছি, এখানে ভার্ব বলছি। তাহলে দেখো এটা যদি আমাদের ধরি 1 নম্বর ছক, এটা যদি আমাদের ধরি 2 নম্বর ছক, এটা যদি আমরা 3 নম্বর ছক, তাহলে দেখো 1 নম্বর ছকে যে শব্দগুলো সবাই কিন্তু প্লুরাল হবে, মানে নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল। দেন 2 নম্বর ছকে যারা থাকবে তাহলে প্লুরাল ভার নাউন, তারপরে সিঙ্গুলার। তোমরা এরকম করে মনে রাখবা যে আমাদের এরকম করে মনে রাখবো যে এখানে আমাদের ওয়ার্ড আছে, এখানে আমরা লিখবো নাউন, এখানে আমরা লিখবো ভার্ব, দেন কি আমরা লিখবো 1 নম্বর ছকে কি আছে আমাদের প্লুরাল, প্লুরাল। দেন আমাদের 2 নম্বর ছকে কি হয়, সিঙ্গুলার, সরি প্লুরাল, সিঙ্গুলার। আর 3 নম্বর ছকে কি হয়, সিঙ্গুলার, সিঙ্গুলার। তো এখন আমাদের জাস্ট খালি কি জানা দরকার যে 1 নম্বর 2 নম্বর ছক কি কি শব্দ আছে। তো দেখো 3 নম্বর ছকে কিন্তু সহজ, নো আদার দ্যান এনি আদার। 2 নম্বর ছকে কি, ওয়ান অফ দা, একবার সহজ, প্লুরাল সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার। আর ওয়ার্ড 1 নম্বর ছকে কি কি আছে, 1 নম্বর হচ্ছে ভেরি ফিউ, দেন এর পর মেনি থাকতে পারে, মোস্ট থাকতে পারে, অল থাকতে পারে, ফিউ থাকতে পারে, তারপরে আদার থাকবে, মানে দেন মেনি আদার, দেন মোস্ট আদার, অল আদার, ফিউ আদার, এরকম থাকবে, এবং অপল। এরপরে যত তোমার নাউন আছে অথবা ভার্ব আছে এগুলো আমাদের হবে প্লুরাল, মানে যে নাউনটা ভার্বটা থাকবে এটা হলো প্লুরাল হবে। আচ্ছা, আর এখানে ওয়ান অফ দার পর কি হচ্ছে প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর নো আদার দেন এনি আদার এর পর কি হচ্ছে আমাদের সিঙ্গুলার, সিঙ্গুলার, অর্থাৎ নাউনও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। তো এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অফ এনি এবং দা, এদের পর নাউন কি হয়, সিঙ্গুলার অথবা প্লুরাল, উভয়ই হতে পারে, উভয়ই হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আসলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। যেমন দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ একটা ওয়ার্ড, ভেরি ফিউ কয় নাম্বার ছকে আছে, 1 নম্বর, 1 নম্বর ছকে থাকলে তারপরে যত নাউন এবং ভার্ব আছে সবই প্লুরাল। তাহলে ভেরি ফিউ এর পর কি আছে, সিটি। আচ্ছা সিটি কি আমরা চোখ দিয়ে দেখতে পারি, হ্যাঁ যে কোনো শহর আমরা চোখ দিয়ে দেখতে পারি, সুতরাং এটা অবশ্যই নাউন। আর নাউনটা আমরা কি করেছি, দেখো নাউনটা আমরা কি করেছি ইএস যুক্ত করি, কারণ আমরা কি জানি নাউন, নাউন প্লাস এস অথবা ইএস মানে হলো প্লুরাল, নাউন প্লাস এস অথবা এস মানে কি প্লুরাল। তাহলে আমরা দেখো ভেরি ফিউ এর পর যে নাউনটা পাবো সেটা আমাদের হয়ে যাচ্ছে প্লুরাল। দেন ইন বাংলাদেশ আর, আর কি একটা ভার্ব, আর কি একটা ভার্ব। এখন দেখো আর কার সাথে হয়, দের সাথে আর হয় না, দে আর লিখতে পারি আমরা, সুতরাং দে এর সাথে যে ভার্ব গুলো হবে সেগুলো কি প্লুরাল না, সুতরাং এটা প্লুরাল।
তাহলে আমরা দেখতে পেলাম ভেরি ফিউ এর পর যে নাউন এবং ভার্ব পাবো এটা হলো আমাদের প্লুরাল হবে। এরকম করে দেখো এখানে লিখছে মাই বেস্ট ফ্রেন্ড ইজ, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব কি হয়ে গেছে সিঙ্গুলার ভার্ব। এখন দেখো অপল, অপল শব্দটা কই আছে, এক নাম্বার ছকে আছে। এক নাম্বার ছকে থাকলে এরপরে যদি কোনো নাউন থাকে অথবা ভার্ব থাকে তাহলে প্লুরাল। অপলের পর দেখো একটা নাউন আছে বয়, বয় আমরা চোখে দেখতে পারি, সুতরাং বয় হলো নাউন, এই নাউনটা হয়ে গেছে কি প্লুরাল, বয়েস এর যুক্ত হয়ে গেছে বয়েস। দেন শি ইজ, শি কি একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট, সাবজেক্ট তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। এখন দেখো দেন এনি আদার, দেন এনি আদার শব্দটা কই আছে তিন নাম্বার ছকে আছে, তাহলে দেন এনি আদার এর পর যে নাউনটা থাকবে অথবা ভার্ব থাকবে এটা হবে সিঙ্গুলার, তাহলে দেন এনি আদার এর পর যে গার্ল আছে গার্লটা হয়ে গেল সিঙ্গুলার। আশা করি বোঝা গেছে। এখন নো আদার, নো আদার কই আছে তিন নাম্বার ছকে, নো আদার এর পর নাউন এবং ভার্ব কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায়। নো আদার এর পর আমি যে নাউনটা পাবো গার্ল, গার্লকে আমরা দেখতে পারি সুতরাং এটা নাউন, নাউনটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার। দেন আমাদের কি আছে ইজ, দেন এনি আদার এর পর যে ভার্ব, ইজটা একটা ভার্ব, এটা আমরা বি ভার্বে পড়ছিলাম যে ইজটা একটা ভার্ব। এখন কথা হলো এই ভার্বের ক্ষেত্রে হি এখানে কি আছে ইজ, আচ্ছা বলো তো হি এর সাথে কি ইজ হয়, হ্যাঁ হি এর সাথে ইজ হয়, তাহলে সিঙ্গুলার। দেখো নোয়াদের পর যে নাউন আছে সেটাও সিঙ্গুলার হয়ে গেল, নোয়াদের পর যে ভার্ব আছে সেটাও সিঙ্গুলার হয়ে গেল। তাহলে আশা করি এই শখটা আমাদের বোঝা গেছে। তো আজকে আমাদের লেকচারটুকু এতটুকুই, পরবর্তীতে আমরা আর বাকি যে চারটা টপ পয়েন্ট আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও লেকচারে আমরা সেটা ইয়ে করবো, ডিটেলস আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।